মানে সোমবার যেটা গণভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে এবং এটা সর্বাত্মকভাবে পালন হবে। ইতিমধ্যে আমরা যে জনস্রোত দেখছি, মানে এটা অভাবনীয় একটা জনস্রোত বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেম টাইম এই আওয়ামী লীগের সেক্রেটারি কাউয়া কাদের সে ঘোষণা দিয়েছে যে পাড়ায় মহল্লায় আওয়ামী লীগে ওই দিন সমাবেশ করবে, তার সংগঠন নিয়ে নামবে। তাহলে বিষয়টা একটি সাংঘর্ষিক হয়ে গেল না? এখন পুলিশের একটা ভূমিকা, পুলিশ তো অতীতে আমরা দেখেছি বিএনপি কে কোথায় সভা সমাবেশ করতেই দেয় নাই। আওয়ামী ছাত্রলীগ পুলিশ একদিকে, আর একদিকে বিএনপি বা অপোজিশনে তাদেরকে পিটাইয়া গত 18 বছর বিএনপির শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। আগামী 2-3 দিনের মধ্যে যে একটা খেওয়াস, আমার কাছে মনে হচ্ছে যে এই কাউয়া কাদেরের ঘোষণাতে হয়তো আওয়ামী লেসপেন্সার নামতে পারে কিছু, যারা টাকা টুকা বা বাড়াটিয়া গুন্ডা পান্ডা দিয়ে চাইবে এই আন্দোলনকে দমন করতে। আমি আপনার প্রশ্নের জবাব আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যেটা হলো যে যেহেতু আপনার সময় লিমিটেশন আছে, বাট আমি প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে সেটা হলো যে আমি আপনার আগে টকশো গুলোতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা কিন্তু পলিটিক্যালি এবং ক্লিনিক্যালি দুটাতে কিন্তু ডেথ, মানে পলিটিক্যালি শি হ্যাজ গন ডেথ, এখন ক্লিনিক্যালিও ডেথ, কিন্তু ক্লিনিক্যালি যেহেতু হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে আরো কিছুদিন সার্ভাইভ করা যায়, ডাক্তার আপনাকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে সার্ভাইভ করে রাখতে পারে। শেখ হাসিনা এখন বিভিন্ন প্রসেস বিভিন্ন পদ্ধতি দিয়ে আরো কিছুদিন সার্ভাইভ করে উনি শেষ চেষ্টা করছেন, কারণ ওনার তো ক্ষমতায় থাকার খুবই স্বপ্ন, খুবই ইচ্ছা, এবং উনি কখনো ভাবতেও পারেন নাই যে উনি এই ধরনের আন্দোলনে মুখোমুখি হবেন এবং উনি ক্ষমতাচ্যুত হবেন বা হতে যাচ্ছেন। এটা কিন্তু ওনার কল্পনায় ছিল না, কারণ উনি যেটা উনি ভয় পেয়েছিলেন 2014 সালে। 2014 সালে আমি তখন দায়িত্বে ছিলাম, উনি 2018 সালেও কিন্তু ভয় পেয়েছেন। এই জন্য দিনের ভোট উনি রাতে করে 300 আসনের 293টা আসন নিয়ে নিয়েছেন, মানে এত ভয় পেয়েছিলেন। 2024 সালেও কিন্তু উনি ভয় পেয়েছিলেন এবং উনি ভেবেছিলেন যে আমেরিকার স্যাংশনের কারণে উনি ইলেকশন করতে পারবেন না, কিন্তু ভারত যেহেতু আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে, উনি তখন হি হ্যাজ বিকাম সো কনফিডেন্ট যে উনি আমৃত্যু ক্ষমতায় আছেন। শুধু আমৃত্যু না, উনি বাকশাল কায়েম করবেন। এর পরবর্তীতে ওনার বোন, ওনার মেয়ে, ওনার ছেলে মোটামুটি একটা লিগেসি তৈরি করে গেল আগামী 50 বছরের জন্য। সেটা যদি এটা ভারতের অংশ হয়ে হোক আর এটা স্যাটেলাইট স্টেটে হোক, বাট মোটামুটি তার পরিবার ক্ষমতায় থেকে যাবে। এটা আরো কনফিডেন্স পেয়েছে কখন? আমাদের এই স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে পারে 3টি প্রতিষ্ঠান, একটি হচ্ছে সেনাবাহিনী, একটি হচ্ছে পুলিশ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, এবং এই 3টা প্রতিষ্ঠান আবার ক্ষমতায় রাখতে পারে। এখন শেখ হাসিনার কনফিডেন্স যে ভারত যেহেতু আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে, তারপরে ইলেকশন উঠিয়ে ফেলেছে, আবার সরকারও গঠন করে ফেলেছে। আবার আপনি দেখেন যে আব্দুল্লাহ আল মামুন, ওনার চাকরি ছিল 3 মাস, তারপরে ওনাকে আইজিপি করেছে। যদি ওনার আইজিপি হওয়ার কথা না বা ওনার ওই যোগ্যতা নাই, ওনার ব্যাচে ওনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা ছিলেন, বাট তাদেরকে রাজনৈতিক কারণে পদোন্নতি দেওয়া হয় না বা তাদেরকে আইজিপি করা হয় না। তা যাই হোক, ওনাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে আইজিপি রেখেছিলেন, উনি আইজিপি হয়েছেন। এরপরে ওনাকে আরো 1 বছর এক্সটেনশন দেওয়া হলো কেন, এবং ওনাকে মিথ্যা আশ্বাস দেওয়া হলো যে তোমার ভাইকে এমপি বানিয়ে আনবো। তো যদিও ওনার ভাইকে এমপি বানানো হয় নাই, এরপরে আবার 1 বছরের এক্সটেনশন ওনাকে দেওয়া হয়েছে। ওনার পরের ব্যাচের কাউকে আইজিপি করা হয় নাই। কেন করা হয় নাই? এরপরে 3 জন সিরিয়ালি আইজিপি রেডি করা আছে। অ্যাডিশনাল আইজিপি ওই যে মনিরুল ইসলাম, এই 1 বছর এক্সটেনশন দিয়েছিল এই কারণে যে মনিরুল ইসলামের ব্যাচে এখনো সচিব কেউ হয়নি। তাই এটা আমাদের ওই বিসিএস অ্যাডমিন এবং পুলিশের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে যে ওই ব্যাচে যদি কেউ সচিব না হয়, তাহলে পুলিশের আইজিপি আবার সিনিয়র সচিব পদমর্যাদা, তো তখন একটা কনফ্লিক্ট হয়। সেক্ষেত্রে তখন অ্যাডমিন ক্যাডার থেকে আপত্তি দেয় যে আমার ওই ব্যাচে তো কেউ সচিব এখনো হয়নি, তাহলে আইজিপি তো সিনিয়র সেক্রেটারি। এই কারণে ওনাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছে, ডিফাইন ওনার পরের ব্যাচের বা মনিরুল ইসলামের আগের ব্যাচের কাউকে আইজিপি করা হয়নি। তার মানে এই ভদ্রলোক মানুষটা, ইনি কিন্তু অনেক ভদ্রলোক, সাদা সিধা মানুষ আব্দুল্লাহ মামুন, এমনি ভালো সৎ, কিন্তু সৎ হলেও উনি যে নির্বাচনটা করলেন এবং উনি এখন যে ভাষণটা দিচ্ছেন, ওনার এই গত 30 বছরের যে সততা, এই সততা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে আমি আলোচনা করছি না। এর পরবর্তীতে ইনার পরে আইজিপি রেডি করে রেখেছে মনিরুল ইসলামকে, মনিরুল ইসলামের হি ইজ ফ্রম গোপালগঞ্জ। এরপরে আইজিপি রেডি করে রেখেছে হলো ডিএমপির কমিশনার হাবিব, হি ইজ ফ্রম গোপালগঞ্জ। এরপরে আইজিপি হিসেবে রেডি করে রেখেছে ডিবি হারুন। তাহলে এই যে 3 জন আর এই 1 জন আইজিপি আছে, আরো 1 বছরের এক্সটেনশন। তার মানে শেখ হাসিনা ধরে নিছে 10 বছর পুলিশের আইজি ওনার নিয়ন্ত্রণে।
তার মানে উনার বয়স হলে 80, হয়তো উনি ভাবছেন 90 বছর বাঁচবেন, তাহলে 10 বছর আইজিপি কনফার্ম উনার নিয়ন্ত্রণে। তারপরে উনার সেনাপ্রধান যখন উনার বোনের জামাই হয়ে গেল, তখন উনাকে আর কে দেখে যে সেনাবাহিনী যদি উনাকে সমর্থন করে, তাহলে তো বিএনপি জামাতের পক্ষে তো উনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। এবং এই সেনাপ্রধানের পরে পরবর্তী সেনাপ্রধান 2 জন কারা হবে সেটাও গোপালী রেডি করা আছে। এরপরে আসেন বিচার বিভাগ, বিচার বিভাগে ওবায়দুল হাসান এবং সম্ভাব্য চিফ জাস্টিস হলো এনায়েতুর রহিম, যিনি শপথবদ্ধ রাজনীতিবিদ। এই 2 জনই কিন্তু আব্দুর রাজ্জাকের 81 সালের আওয়ামী লীগের ছাত্রলীগের যথাক্রমে সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। এবং আমি যখন জেলার এসপি ছিলাম, ঝিনাইদহের এসপি, রাজশাহীর এসপি, মৌলভীবাজার এসপি, তখন কিন্তু এই 2 জন কিন্তু নর্মাল উকিল। তার মানে একজন নর্মাল উকিল এবং এসপির স্ট্যাটাসের যে পার্থক্য, সেটা আপনি তো ওই যে বুঝতে পারছেন। এই সরকার পাওয়ারে আসার পরে 2009 সালে ওনাদেরকে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে, এই দীর্ঘ 16 বছরের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি। তার মানে তিনি ভেবেছেন বর্তমান বিচারপতি এবং সম্ভাব্য বিচারপতি এনায়েতুর রহিম এবং ইন দ্য মিন টাইম আরো একজন বিচারপতি রেডি করে ফেলবেন। তাহলে ওনার 10 বছর বিচার বিভাগ থেকেও কোনো রেগুলেশন হবে না, সেনাবাহিনীতে কোনো রেগুলেশন হবে না, পুলিশ থেকে কোনো রেগুলেশন হবে না। কিন্তু উনি ভাবতেও পারে না যে এই আবু সাইদকে হত্যা করার পরে এটা যে আউটবাস্ট হবে। এবং উনি ভেবেছিলেন যে এর আগে 3টা জেনোসাইড করে উনি উচ্চিয়ে গিয়েছেন। উনি 2011 সালে দেলোয়ার হোসেন সাইদির মামলা রায়ের পরে উনি 1 থেকে 150 লোককে হত্যা করেছেন। উনি 2014 এবং 15 সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি জামাতের প্রায় 1 থেকে 150কে হত্যা করেছেন। উনি 2013 সালে শাপলা চত্বরে মানে 1 থেকে 200 মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে। এইগুলো যখন হজম করে ফেলেছে, উনি ভেবেছে এটা তো করে ডাল ভাত। এই কারণে আমাদের এই হাবিব কর্তৃক নিয়োগকৃত 16,000 পুলিশ এই সমান এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। এবং গত 16 বছরে আপনার সেনাবাহিনী এবং আইএসএসবি পরীক্ষা বা যে বিসিএস পরীক্ষা, আপনি ভাইবা দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই এবং ডিজিএফআই কর্তৃক আপনাকে আগের থেকেই আপনি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এটা ভেরিফিকেশন করে ভাইবা বোর্ডের কমিটি চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে। তার মানে গত 16 বছরে ভার্চুয়ালি কোনো মেধাবী কোটায় কেউই চাকরি পায়নি, সবই আওয়ামী লীগ। এই সমস্ত করে শেখ হাসিনা ভেবেছিল তাকে ক্ষমতাচ্যুত কে করবে। এখন আল্লাহর মার হলো সবচেয়ে বড় মার। এখন এই শেখ হাসিনা হলো এই যে এখন হলো এটা। এখন আপনি যে প্রশ্নটা করলেন শেষ করে দিচ্ছি আমি। ওবায়দুল কাদের বলেছে কালকে থেকে মানে আগামীকাল থেকে পাড়ায় মহল্লায় তারা সভা সমাবেশ করবে এবং সোমবারে গণভবনে ওইখানে তারা শোক দিবসে তাদের বাবার ওই যে মৃত্যুর শোক দিবস পালন করার জন্য ওনারা ঘোষণা দিয়েছেন। এটা 2টাই ইমপ্লিকেশন হতে পারে। একটি হচ্ছে কারণ শেখ হাসিনা জানে বা সবাই জানে যে তারা ক্লিনিক্যালি ডেথ, পলিটিক্যালি ডেথ। তারা একটু হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিয়ে টিকে আছে। এটা একটা হতে পারে যে শেখ হাসিনা তার লেসপেন্সারদেরকে একটু সময় দিচ্ছে, তোমরা পালিয়ে যাও। কারণ এখনই যদি আজকেই যদি শেখ হাসিনা স্টেপ ডাউন করে, তাহলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার আগে 10-15 হাজার কিন্তু নিহত হয়ে যেতে পারে। কারণ এত ক্ষোভ মানুষের। এই কারণে শেখ হাসিনা তার লেসপেন্সারদেরকে সুযোগ দিচ্ছে যে তোমরা যেভাবে পারো তোমরা পালিয়ে যাও। এটা একটা হতে পারে। এইটাই যে হবে আমি বলছি না, এটা একটা হতে পারে। আরেকটি হতে পারে যে শেখ হাসিনা একটা সময় ক্ষেপণ করতে পারে। এটা দিয়ে উনি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন এইভাবে নিয়ে উনি আবার সেই 2018, 2014 বা 2024 যে নাটক মঞ্চস্থ করতে পারে। এবং আমরা যেটা শুনেছিলাম যে সেনাপ্রধান আজকে 5টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু উনি 5টার সময় ভাষণ দেন নাই। আর আপনি যেমনটি বললেন যে সেনাবাহিনীর আলোচনা কি হয়েছে, আমি যেহেতু কিছুটা সেনা ব্যাকগ্রাউন্ডের পুলিশ বাহিনীতে চাকরি করেছি, আমার সহকর্মী বৃন্দ এখনো চাকরিতে আছে, আমি তাদের কাছ থেকে যেটা খবর পেয়েছি সেখানে সেনাপ্রধানকে যারা ফিল্ড লেভেলের কর্মকর্তারা তারা জোরালো আপত্তি জানিয়েছে এবং তারা ওই যে রিজেন্টমেন্ট প্রকাশ করেছে। তারা বলেছে যে এইভাবে যদি হত্যাকাণ্ড চলতে থাকে, হত্যাযজ্ঞ চলতে থাকে, তাহলে আমাদের ফ্যামিলি, আমাদের ছেলে মেয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের, আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের সৈনিকরা যারা প্রাইভেট বাসায় ভাড়া থাকে, পুলিশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি যারা প্রাইভেট বাসায় ভাড়া থাকে, তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে না, বা যারা ভাড়া বাসায় আছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আগামী 3 দিনের ভিতর বাসা ছেড়ে দিতে হবে। তো এটা তো আমরা সামাজিকভাবে তো আমরা তো বিব্রত হচ্ছি। এইভাবে তো চলতে পারে না, এটা তো একটা সমাধান হওয়া উচিত।
এইটা আপনার ফিল্ড লেভেল কমান্ডারদের কাছ থেকে এই ধরনের বক্তব্য এসেছে। আর যারা একটু উপরের লেভেলে চলে যায়, জিওসি লেভেলে, তারা সাধারণত একটু কথা কম বলেন, তারা একটু বুঝতে চায় যে সেনাপ্রধান কি বলতে চায়, বা সেনাপ্রধানের কথার ধরন দেখে তারা একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু সবারই কথাবার্তার ভিতর একটা ছিল যে আমরা এটা থেকে পরিসমাপ্তি চাই। তখন উনি তখন মিটিং এ বেশি সময় ছিলেন না। এর পরবর্তীতে উনি বলেছেন যে ওনাকে গণভবন থেকে ডাকা হয়েছে এবং রাতে ওনার রাষ্ট্রপতির সাথে ওই মিটিং আছে, সাক্ষাৎ আছে। এরপরে উনি বলেছেন যে আমি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হওয়ার পরে যে সমস্ত ডাইরেকশন বা ইনস্ট্রাকশন আমি টাইম টু টাইম তোমাদেরকে জানাবো। বাট আপাতত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো গুলি চালানো হবে না, বাট আমরা গুলি চালাবো না। পুলিশ যেটা পুলিশের মতো কাজ করুক, পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি যেভাবে কাজ করছে করুক। বাট যদি আপনাদের সামনে যদি কোনো সহায় সম্পত্তি ধ্বংস হয় বা যদি পুড়িয়ে দেয়, তাহলে আমাদের পক্ষ থেকে যতটুকু এটাকে কন্ট্রোল করা সম্ভব বা কন্ট্রোল করা উচিত সেটা আমরা করবো। বাট হত্যাকাণ্ডে সেনাবাহিনী জড়াতে চাচ্ছে না, এটা আমি শুনেছি।